তোহা শব্দ করে হেসে উঠল, তাচ্ছিল্য করে বলল, তোর আমার স্বামীর সাথে সংসার করার অনেক স্বাদ, তাই না? তো ঠিক আছে, আমি এই স্বাদ পূরণ করব। বড় বোন হয়ে যেখানে সেখানে ছেলেদের সাথে তো আর বেশ্যাগিরি করতে দিতে পারি না। তামান্না চোখ মুখ শক্ত করে তাকালো। তোহা হাসছে। কিভাবে? তাকে তো কাঁদাতে চায় সে, কিন্তু তাও পারছে না। বিরক্ত হয়ে কোনো কথা না বলে বাড়ির দিকে চলে গেল। তামান্নাকেও পাঠিয়েছিলেন আলেয়া। নিজের ভালো মানসিটা সকলের সামনে দেখানোর কারণে তোহাকে সাধতে গেছিল সে, কিন্তু ব্যর্থ হয়ে ফিরে আসলো। এরপর আরো ঘন্টাখানেক পর তোহার শাশুড়ি আলেয়া বেগম গেলেন। অতি আশ্চর্যের ব্যাপার, তিনি যেতেই উঠে এলেন তোহা। শাশুড়ি ঘরে বসে পেট ভরে ভাত খেলো। এরপর শক্ত কণ্ঠে বলল, আমি আজকে রাতটা আপনার সাথে ঘুমাবো। আব্বাকে বলবেন বারান্দায় শুতে। এরপর 9টার মধ্যে ঘুমিয়ে পড়ল সে। আলেয়া রীতিনীতি বোঝে না। সে আদৌ রেগে আছে নাকি কষ্ট পাচ্ছে এইসবও প্রকাশ করছে না। শুধু অপেক্ষায় আছেন তোহার মা বাবার জন্য। তাদেরকে খবর দেওয়া হয়েছে, কাল আসবেন বলেছেন। এদিকে আশেপাশে 2-4 জন প্রতিবেশী সকালে চেঁচামেচির কারণে এসেছিলেন উঠোনে। পুরো ঘটনা জানেন তারা, কিন্তু এখন আর সেই 2-4 জন পর্যন্ত সীমাবদ্ধ নেই। পুরো এলাকা ছাপিয়েছে। বাজারে হাটে সবাই মজা উড়াচ্ছে এই বলে যে মাতব্বরের ছেলের বউয়ের চরিত্রের কথা বলে। শালি দুলাভাই দেবর ভাবির মধ্যে অবৈধ সম্পর্ক থাকাটা অস্বাভাবিক না। অন্যদিকে সামনাসামনি এসে সম্মানের সাথে বলছে এগুলো মেনে নেওয়া যায় না, এর বিচার করতেই হবে। আপনার বাড়িতে ঘটেছে বলে সব ধামাচাপা দেওয়া যাবে না। শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামীকাল তোহার মা বাবা এলে এই বাড়ির উঠোনে 4-5 জন গণ্যমান্য মানুষের সামনে সালিশ বসবে। সকালে ঠিক 9টায় ঘুম ভাঙল তোহার। আঘাতের যন্ত্রণায় গায়ে জ্বর উঠেছিল প্রবল। সারা মুখ লাল হয়ে গেছে তার প্রভাবে। মাঝরাতে ছেলের বউয়ের গায়ের কাঁপুনিতে ভয় পেয়েছিলেন আলেয়া বেগম। কয়েকবার জলপট্টি দিয়ে গায়ে মোটা কাঁথা দিয়ে তারপর একটু ঘুমিয়েছে। বাড়িতে এই যাবৎ কয়েকবার লোক এসেছেন। সালিশের সময় ছিল সকাল 8টা, কিন্তু তোহার ঘুমের কারণে তারা বিরক্ত হয়েছেন। সময় পরিবর্তন করে শেষে 10টায় দেওয়া হয়েছে। শরীরটা জ্বরে কাঁপছে, সারা গা বিষ হয়ে আছে যন্ত্রণা। ঠিক পেটের মধ্যটা যেন পাথর হয়ে গেছে। কাল লাথি মেরেছিল মিতুল। চোখ খুলে মাকে সামনে দেখেই থমকে গেল তোহা। কবিতা বেগম স্তব্ধ চোখে তাকিয়ে আছেন মেয়ের দিকে। সেই দৃষ্টিতে রাগ, ঘৃণা, মায়া, মমতা, অভিমান সকল কিছুই মিশ্রিত ছিল। এসেছেন সেই 7টার সময়। তোহার বাবা আসেননি। রাগে দুঃখে নিজেকে ঘরবন্দি করে ফেলেছেন। এত লজ্জা কি করে সইবেন তিনি? কিভাবে একজন শিক্ষক হয়ে মাথা নিচু করে এলাকার সবার সামনে দাঁড়াবেন? লোকে তো থুতু দেবে, কিন্তু কবিতা তা পারেনি। নারীর টানে মেয়েদের রক্ষায় ঠিকই ছুটে এসেছেন। তিনি তোহাকে কিচ্ছু বললেন না। যা শোনার বা বলার তামান্নাই জানিয়েছে সকালে। তোহা নিজেই চুপ করে রইল। কি বলবে সে মায়ের কাছে? এই যে তার ভনী তার সংসার ভেঙেছে, সবকিছু ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে নিস্তব্ধ মূর্তির ন্যায় বসে রইলেন ঘরের কোণে। বেলা 10টা। উঠোনে এক কোণে রাখা হয়েছে 8টা চেয়ার। আম গাছের ছায়া রাখা সেই চেয়ারগুলোতে বসে আছেন এলাকার চেয়ারম্যান, মেম্বার, মাতব্বর, একজন শিক্ষক, একজন ইমাম ও কাজী। সাথে মিতুল নিজেও দম্ভিকতার সাথে পায়ের উপর পা তুলে বসে আছে। পাশে চেয়ারটা খালি, এটা রাখা হয়েছিল তোহার বাবার জন্য। উঠোনের এক পাশে মাথায় কাপড় দিয়ে দাঁড়িয়ে আছে তোহা। পাশে শিমুল ও তার শাশুড়ি। তার বিপরীত পাশে আছে তামান্না এবং কবিতা বেগম। আজকে সালিশি করবেন এই ইউনিয়নের চেয়ারম্যান। তিনি সর্বপ্রথম আলেয়া বেগমকে প্রশ্ন ছুড়লেন। বললেন, কি গো মাতারি, ঘরের মধ্যে তো সবসময় তুমি থাকো, তুমি প্রথম ঘটনাটা বলো। দোষ কার, কার গুণ, সেগুলো বলো। আলেয়া বড় ছেলের দিকে চাইলেন। শান্ত গলায় উত্তর দিয়ে বললেন, আমার পোলা শহর থেকে আসার পরপরই এই মেয়ের জন্য পাগল হয়। ওর পাগলামিতে সম্বন্ধ নিয়ে গেলেও তা মাস্টার মশাই মানেনি। পরে মেয়ে নিয়ে পালাইছে। এরপর বউ নিয়ে বাড়ি আসলো। প্রথম বউরে মানতে পারি নাই মন থেকে, কিন্তু পরে ছেলে বউয়ের মায়া মহব্বত দেখে মন গড়ল। সংসারের প্রতি তোহার টান, তোহার প্রতি মিতুলের টান, এসবের কথা ভাবলে এখনকার ঘটনাগুলো সব দুঃস্বপ্ন মনে হয়। আমার সামনে সন্দেহজনক কিছুই ঘটেনি, তবে কিছু তো একটা হয়েছে। শয়তানের ফাড়ে পইরা তো কেউ কিছু করছেই। কোন অলক্ষীর নজর লাগলো আমার সংসারে আল্লাহই জানে। অলক্ষী বলার সঙ্গে সঙ্গে তামান্না আলেয়ার দিকে চাইলেন। মুহূর্তেই চোখাচোখি হলো দুজনের। দ্রুত চোখ সরিয়ে নিলেন তামান্না। কিছুটা বিভ্রান্ত হয়ে তাকালো মিতুলের দিকে। তার মা কি তামান্নাকে সন্দেহ করে নাকি? এমন হলে বিয়ের পর সংসার করবে কি করে? আলেয়ার উত্তর শুনে চেয়ারম্যান অসন্তুষ্ট হলেন। বললেন, দূর ঘরের মধ্যে সারাক্ষণ থাকো, অথচ দেবরের সাথে ভাবির অবৈধ সম্পর্ক হয়, শালির সাথে দুলাভাইয়ের অবৈধ সম্পর্ক হয়, এইসব ব্যাপারে কিছুই জানো না। পাগল পাইছো আমাগো? কিছু বললেন না আলেয়া। চুপ করে তাকিয়ে রইলেন স্বামীর দিকে। চেয়ারম্যানের ব্যবহার ভালো লাগছে না। কিভাবে এই ব্যবহার করতে পারেন তার সাথে? তাও স্বামী নিশ্চুপ। এই পর্যায়ে মাথা নিচু করে কাঁপতে থাকা দুর্বল শরীরটার দিকে চাইলেন চেয়ারম্যান। জিজ্ঞেস করলেন, তোমার কি গায়ে জ্বর? তোহা মাথা নাড়ালো। চেয়ারম্যান তাকে চেয়ার দিতে বললেন। তোহা বসলো। তাতে স্বামী কি মারছে? তোহা আবারও মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। মিতুলের দিকে তাকালো চেয়ারম্যান। মুহূর্তে হুঙ্কার ছুড়ে মিতুল বলল, মাথা ঠিক রাখতে পারি নাই কাকা। আপনি আমার জায়গায় হইলে আপনি কি করতেন?
পরিবারের অমতে পালিয়ে বিয়ে করছি, বাবা মাকে পুরো এলাকায় সামনে অপদস্থ করেছি, তার সাজাই এখন ভোগ করছি। মানুষটার বংশ পরিচয় দেখিনি, সেসব গোনাও ধরিনি, শুধু সবাইকে বুঝাতে চেয়েছি বাপ দাদা চরিত্রহীন হলে ছেলে চরিত্রহীন হয় না, এসব কুসংস্কার কুরীতি। আমার গর্ভবতী হওয়ার খবর শুনে পরিবারের মায়া হয়েছিল, নিজেরা না আসলেও দেখাশোনার জন্য ছোট বোনকে পাঠিয়েছিল। বেশ কয়েকদিন ধরে আমার স্বামীর সাথে বোনের আপত্তিকর ঘেঁষাঘেঁষিতে সন্দেহ হয়েছিল, ভেবেছিলাম এটা হয়তো শুধুমাত্র আমার বোনের দিক থেকে, স্বামী ঠিক আছে। কিন্তু না, ওই দিন বাড়ি খালি পেয়ে তারা আমার সেই ধারণাটাই বদলে দেয়। এসে দেখি আমার ঘরে বিছানা বস্ত্রহীন অশ্লীলভাবে শুয়ে আছে। আমাকে দেখে তারা ভয় পায়, ক্ষমা চায়, শেষে শাসায়। বিষয়গুলো আমার দেবরের চোখেও পড়ে। ভেবেছিল আমি জানি না, তাই ওই দিন সকালে ডেকে বলেছিল এসব। কিন্তু নিজের কুকীর্তি ঢাকতে আমার স্বামী জোরপূর্বক আমাকে চরিত্রহীন বানায়, অমানবিক নির্যাতন করে। এক নাগারে পাথরের মূর্তির ন্যায় কথাগুলো বলে তোহা। চোখে তার বিন্দুমাত্র জল নেই, দেখে শুকিয়ে যাওয়া কোনো সাগর মনে হবে। সারা শরীরে মারের তেড়ে অসম্ভব জ্বর উঠেছে, শরীরটা এখনো কাঁপছে। কোনো মতে নিজেকে চেয়ারের সাথে হেলান দিয়ে তাকিয়ে মাটির দিকে তাকালো। কবিতার রেগে হিতহিত জ্ঞানশূন্য হয়ে পড়ল। ক্ষুদ্র পায়ে এগিয়ে এসে ঠাস করে থাপ্পড় মারে গালে, বলে বড় বোন হয়ে নিজের স্বার্থসিদ্ধির জন্য ছোট বোনের গায়ে অপবাদ দিতে লজ্জা করে না? তোর ভালোর জন্য, তোরে দেখাশোনা করার জন্য মেয়েটাকে আমি পাঠিয়েছি। তুই কি ভুল আমার? নিজের জীবন তো নষ্ট করছস, এবার বোনটাকেও শেষ করবি? তোর তো তাও সংসার একটা আছে, এখানে টেকার জন্য পেটে একটা বাচ্চাও আছে। তামান্না কি আছে? এগুলো শোনার পরে ওরে কি কেউ বিয়ে করবে? কিভাবে এগুলো বললি? আমি আমার মেয়েরে চিনি না? তোহা ছল ছল চোখে মাহের দিকে তাকালো, অবাক দৃষ্টিতে তাকে দেখে দীর্ঘশ্বাস ফেললো। কিন্তু কবিতা বলল না। প্রথমে চোখ রাঙালো, পরক্ষণে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে চাপা কণ্ঠে অনুরোধের সুরে বলল, ওর জীবনটা নষ্ট করিস না, ওরে আমার সাথে আজকে নিয়ে যাব। তুই একটু সহ্য কর, সংসারটা শেষ করিস না। বাচ্চাটার কি হবে? এই শব্দগুলো কারো কর্ণপাত হলো না। সবাই তাকিয়ে আছে তামান্নার দিকে। সে কাঁদছে, কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে। ক্ষণিক্ষণ পর বিরতি নিয়ে পূর্ণ দোষারোপ করলো তোহাকে। বলল, আপু এগুলো সব মিথ্যা কথা বলছে, শুধুমাত্র নিজের গা বাঁচানোর জন্য। শিমুল ভাইয়ের সাথে ওর সম্পর্ক আছে আমি জানি, কিন্তু কাউকে তো বলিনি। এমনকি মিতুল ভাইয়ের সাথে বিয়ের আগেও আরো 2-3টে ছেলের সাথে সম্পর্ক ছিল। আগাগোড়া ওর চরিত্রই খারাপ। কই, আমি তো কোনো ছেলের হাত ধরে পালাই যাইনি। এমনকি এলাকায় আমার নামে কেউ বাজে একটা কথা বলতে পারবে না। শুধুমাত্র তুই আর শিমুল ভাই নিজেদের বাঁচানোর জন্য এগুলো বানাইয়া বলছিস। বাড়িতে তো আরো মানুষ থাকে, তারা কখনো দেখছে? স্তব্ধ চোখে তাকিয়ে রইল তোহা। কথা বলতে যথারীতি কষ্ট হচ্ছে, কান্নার দলা পাকিয়ে কণ্ঠনালী ঝাঁপড়ে ধরেছে। কবিতা বেগম আবারও এগিয়ে গেলেন ছোট মেয়ের দিকে, পুনরায় শাসন স্বরূপ চড় মারলেন তামান্নাকেও। চাপা কণ্ঠে শাসন স্বরূপ বললেন, চুপ কর, আর একটা কথাও বলবি না। আমি কিন্তু একদম গলায় দড়ি দেব। তোহা আরো 2টা সম্পর্ক ছিল, কথাটা যতবার কানে বাজছে ততবারই সারা শরীর রাগে কাঁপছে মিতুলের। ইচ্ছে করছে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু তা সম্ভব নয়। সালিশ চলছে, সবকিছু নিজের মতো সামলে তারপর যা করার করবে। শাশুড়ির দিকে তাকিয়ে বজ্রকণ্ঠে চেঁচিয়ে উঠল, বলল, তামান্নাকে আর কত থামাবেন? আপনার মেয়ের চরিত্র তো ধীরে ধীরে সামনে আসবে, আর কত চাপাবেন? আরেকজনের বাচ্চা আমার নামে বড় করতে চেয়েছে, ওকে আমি আর 1 মিনিটও ঘরে রাখবো না। নিজের নষ্টামি ঢাকার জন্য আমার নামে বদনাম রটাইছে। কোনো প্রমাণ আছে এসবের? কিন্তু আমার আছে। আমি ওরে শিমুলের ঘরে হাতে নাতে ধরেছি, সারা রাত ওই ঘরেই ছিল। আমি ঘুমানোর পর যেত, আবার ঘুম ভাঙার আগেই চলে আসতো। কিন্তু ভাগ্য ভালো, ওই দিন ধরে ফেলেছি। থেমে শ্বাস নিয়ে বলে, ঠিক আছে আমি মানছি আমার সাথে তামান্না সম্পর্ক আছে, তো এই বিষয়টাও ওর বাপ মা কাউরে জানাইছে? আমার বাপ মা কাউকে জানাইছে? আশেপাশে কাউকে জানাইছে? না, জানাবে কিভাবে? এমন তো কিছু ঘটেই নেই। এটা তো ওরে হাতে নাতে ধরার পর শিমুল আর ও এসব বানাইছে, যাতে সবাই আমারে দোষী ভাবে। উপস্থিত সকলে একে অপরের দিকে চাওয়াচাই করলো। মিতুলের কথা একটাও অযৌক্তিক নয়। তোহা নিস্তব্ধ হয়ে চেয়ে রইল। মানুষ ঠিকই বলে, যারা অপরাধ করে বেড়ায় তারা সেখান থেকে বের হওয়ার কৌশল জেনে তবে অপরাধ করে। দোষ না করেও চরিত্র নিয়ে এত প্রশ্ন সহ্য হচ্ছে না। আসলে কি সে ভুল করেছে? কিন্তু কি করা উচিত ছিল? তারই স্বামী তারই অনুপস্থিতিতে তার নিজের বোনের সাথে অবৈধ সম্পর্ক জড়িয়েছে, এটা জনে জনে বলে বেড়াবে কিভাবে? এটা তো একজন স্ত্রীর কাছে সব থেকে লজ্জাজনক। তোহা অসহায় চিত্তে তাকালো শিমুলের দিকে। শিমুল ভাই, তুমি তো অন্তত কিছু বলো। শিমুল করুণ দৃষ্টিতে তাকালো তোহার দিকে। জ্বরে ফর্সা মুখটা লাল হয়ে গেছে। চেয়ারম্যান বাকিদের সাথে আলাপে ব্যস্ত। আলাপ শেষ করে বলল, এ আর কি সালিশ করব? মেয়ের যে চরিত্র খারাপ তা আর মা বোন স্বামীর সবার কথাতেই বোঝা যায়। প্রায় 8 মাসের গর্ভবতী, বাচ্চা স্বামীরও হইতে পারে, আবার দেওয়ারেরও হইতে পারে। এই ব্যাপারে আমরা তো আর নিশ্চিত হইতে পারি না। এসব ডাক্তারি কাজ, বাচ্চা হওয়ার পর বুঝতে পারবো। ইমাম সাহেব কিছু বলেন। ইমাম নড়ে চড়ে বসলেন, শান্ত গলায় বললেন, গর্ভবতী অবস্থায় তালাক হয় না। যা সিদ্ধান্ত নেওয়ার তা বাচ্চা হওয়ার পর নেওয়া যাবে। তো
তড়িৎ গতিতে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল মিতুল। গলা ছেড়ে বলল, এই নষ্টা বেটিরে আমি 1 মিনিটও ঘরে রাখবো না। ইমাম সাহেব বলল, তুমি না রাখলেও তালাক দিতে পারবা না, এই কয়েকদিন না হয় বাপের বাড়িতে থাকুক। কবিতা অস্বীকার করে উঠল, বলল, ও যেদিন ঘর ছেড়ে পালাইছে সেই দিনই ওর বাপ ওরে ত্যায্য করছে। তোহাকে ঘরে তুলবে না ওর বাবা। আর কেনই বা যাবে আমার মেয়ে? এখানে কি প্রমাণ হয়েছে এই বাচ্চা জামাইয়ের না? ভুল তো মানুষ করে, ওরে ক্ষমা করা যায় না? তোহার মাথা ঘুরছে, চোখ বন্ধ করে মাথা হেলিয়ে বসে রইল। কি ভাগ্য তার, বাবা মা স্বামী শখের হলেও এখন সবাই আস্থা করে নিক্ষেপ করে চলে যাচ্ছে। এতটা অসম্মান, এতটা অপমান সহ্য করতে পারল না শিমুল। এতক্ষণে রাগে ক্ষোভে সমস্তটা উগড়ে দিয়ে চেঁচিয়ে উঠে বলল, বেশ, বাচ্চাও আমার, তোহাও আমার, যেহেতু সবাই আমার তাই ও থাকবে আমার কাছে। ওর দায়িত্ব নিতে হবে না কাউকে, আমি নেব, বিয়ে করব, আমার কাছেই থাকবে আজীবন। কথাগুলো পাহাড় সমান ভারী। তোহা নিতে পারল না এই বিষাক্ত বচনগুলো, ঢলে পড়ে গেল চেয়ার ছেড়ে নিচে। অবশেষে স্বীকার করলো তো? আপনাদের বিশ্বাস হলো তো আমার কথা? মিতুলের চিৎকারে ধ্যান ফিরল সকলের। আহম্মক হয়ে তাকিয়ে রইল একে অপরের দিকে। তৎক্ষণে মাটিতে লুটিয়ে পড়া তোহাকে কোলে নিয়ে ঘরের মধ্যে চলে গেছে শিমুল। সেসব সহ্য হলো না মিতুলের, গা কামড়ে বসে রইল ওখানে। এখন কিছু বললেই আবারও ঝামেলা ঘাড়ে উপর পড়বে। যা হচ্ছে হোক, পরে দেখা যাবে সেই সব। কবিতা হন্তদন্ত হয়ে ছোট মেয়ের হাত ধরল। সালিশের ছি করতে বেরিয়ে গেছে উঠান ছেড়ে। তোহা থাক এখানে, নিজের ভাগ্যে দুর্ভোগ সে নিজেই ডেকে এনেছে, এখান থেকে আর অপমানিত হতে চায় না সে। তামান্নার হাত ধরে এপাশে এনে বলল, তোর জামা কাপড় গোছা, 10 মিনিটের মধ্যে আমার সাথে যাবেন। চমকে উঠল তামান্না, মায়ের হাত জাড়া মেরে বলল, কোথায় যাব? আমি কোথাও যাব না, এখানেই থাকবো। অবাক হয়ে গেল কবিতা, সন্দেহের জের ধরে বলল, তোর লজ্জা শরম নাই? এত কিছুর পরেও এখানে থাকবি? তামান্না গম্ভীর হয়ে বলল, কোথায় যাব আমি? তোমার মেয়ে ভালোই দুর্নাম ছড়াইছে আমার, আবার এই বিয়ে, কেউ কি আমারে বিয়ে করবে? আমি এখানেই থাকবো, দুলাভাই বলেছে আমাকে বিয়ে করবে। স্তব্ধ হয়ে গেলেন কবিতা, কিছু বুঝতে আর বাকি রইল না। অস্পষ্ট সুরে বৃষ্টিভাবে বললেন, 2টা বেশ্যা জন্ম দিছিলাম আমি, তোর বাপই ঠিক করছে না এসে, আমি কেন এলাম? সবাই যে এখনো জুতা ছুঁড়ে মারে নেই আমার কপালে, এই তো অনেক। আমাদের মধ্যে কি কখনো কোনো বাজে অশ্লীল আপত্তিকর সম্পর্ক ছিল? তোহা শীতল কণ্ঠে চমকে উঠল শিমুল। খাটের পাশে বসেছিল এতক্ষণ, জ্ঞানহীন তোহাকে সুস্থ করার প্রয়াসে জলপট্টি এনেছিল। তার শরীরে অস্বাভাবিক মাত্রায় জ্বর। এই অবস্থায় এতটাই জ্বর হলে বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আকস্মিক এই প্রশ্নে সে ভীত। তোহার দিকে তাকিয়ে মলিন কণ্ঠে, সুধা, এসব কি বলছো তুমি? আমার গর্ভের বাচ্চা যদি তোমার না হয় তাহলে স্বীকার করেছো কেন? তুমি দেখছিলে না ওরা কিভাবে অপমান করছিল, বারবার দোষ দিচ্ছিল আমায়? তোহা মলিন হাসলো। শিমুল তাকে এনে নিজের বিছানায় শুইয়েছে। এটা দেখে ঘৃণা আরো বেড়ে গেল। তাচ্ছিল্য করে বলল, শুধু দোষী দিচ্ছিল, কিন্তু তুমি তো পুরাটা স্বীকারই করে নিলাম। আমায় অপমান করলে, আমাকে চরিত্রহীন প্রমাণ করলে পুরো গ্রামের মানুষের সামনে। আদৌ কি তুমি এটাই চেয়েছিলে, যাতে সকলের অপমানে আমি কোণঠাসা হয়ে তোমার কাছে ফিরি? শিমুল অবাক নয়নে তোহাকে দেখলাম, বলল, আমি তোমার ক্ষতি চাইবো? তোহা হাসলো, সরাসরি দৃষ্টি নিক্ষেপ করলো শিমুলের উপর, বলল, চাইতেও পারো। আজকাল পুরাতন প্রেম হয়তো জেগে উঠেছে, তাই আমার দুর্ভাগ্যের সময় আমাকে শেষ করে দিলে। কি ভেবেছ এই বদনাম রটিয়ে আমাকে তুমি পাবে? জীবনেও না। আসলে আমি বোকা, এত নিকৃষ্ট মানুষকে আপন করেছি যে জীবনে আর কোনো ভুল করা বাদ নেই। শিমুলের চোখ জ্বলছে, ক্ষোভ বাড়ছে, পুরনো স্মৃতিগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠছে। নিজেকে এতটা তুচ্ছ মনে হয়নি কখনো। আসলেই কি সে এতটা তুচ্ছল্যের যোগ্য? পুরনো প্রেম যেটা কখনো ভুলেইনি, সেটা নতুন করে জেগে ওঠার কি আছে? আমাকে তোমার স্বার্থপর মনে হয়, কিন্তু একবার বলো তো, কোন স্বার্থটা আমি পেয়েছি? তুমি কি হয়েছো আমার? বছরের পর বছর পাগলের মতো তোমার পিছু ঘুরলাম, অথচ শেষে গিয়ে প্রেমে পড়লে আমার বড় ভাইয়ের। তাকে বিয়ে করে আমাদের কাছে এসে থাকছো, কিন্তু কখনো এসব নিয়ে কিচ্ছু বলিনি আমি। সবার সামনে স্বাভাবিক থেকেছি, যন্ত্রণায় একা একা ছটফট করেছি। থেমে শান্ত কণ্ঠে বলল, আমি চাইলে ভাইয়ের কাছে তোমায় নিয়ে অনেক কিছু বলতে পারতাম। আমার সাথে তোমার দীর্ঘদিনের সম্পর্ক ছিল, আমরা প্রেম করতাম, এসব মিথ্যে বলে নিমিষে ভাইয়ের মন বিষিয়ে তুলতে পারতাম, তোমাকে নিজের করতে পারতাম, কিন্তু করিনি, কারণ আমি স্বার্থপর না। কিন্তু এখন বলছি, সকলের সামনে মিথ্যা বলছি, কারণ আমি ছাড়া তোমার গতি নেই, বাঁচতে পারবে না। অন্তত তোমার এই চরিত্রহীন স্বামীর তুলনায় আমি যোগ্য, তাই তুমি আমার ইচ্ছেই থাকবে, এটাই ফাইনাল। না হলে? তোহা শান্ত দৃষ্টিতে তাকালো, বলল, না হলে কি? তোমাকে পাওয়ার জন্য যদি আকাশ সম মিথ্যা বলতে হয় তাও আমি বলবো, কিন্তু এবারে আর তোমায় হাতছাড়া করছি না। কতটা সাবলীল স্বীকারোক্তি। তোহা অবাক হলো, বলল, চরিত্রহীন স্বামীর থেকে বাঁচতে তুমি আমাকে চরিত্রহীন তোকমা লাগিয়ে দিলে? শিমুল উত্তর দিল, বড় বড় পা ফেলে মাথা নিচু করে বেরিয়ে গেল ঘর থেকে। তোহা ফোলা পেটের উপর হাত বুলিয়ে চেয়ে রইল সেদিকে। ভেতর থেকে হুট করে নড়ে উঠল, পেটের এক পাশটা সামান্য উঁচু হয়ে আবার দেবে গেল। আহা, কি আনন্দের মুহূর্ত! তার সন্তান নড়ছে, এমন করুণ সময়ে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে, মা আমি আছি তো, তুমি ভেঙে পড়ো না। কিন্তু তোহা তো ভেঙে গুড়িয়ে গেছে। চোখের পানি মুছে ধীর গতিতে হেঁটে গেল নিজের ঘরে। হ্যাঁ, তার ঘর, তার স্বামীর ঘর। দরজা চাপা লাগানো দেখে তোহার বুকটা ধক করে উঠল।
এখন কি যাওয়া ঠিক হবে? যদি ভেতরে তামান্না আর মিতুল থাকে তাহলে তো সহ্য করবে না। না, এই যন্ত্রণা দ্বিতীয়বার সহ্য করতে পারবে না তোহা। দাঁড়িয়ে রইল ওখানেই কিছুক্ষণ ভেবে আলতো হাতে ঠেলা দিতে দরজা খুলল। শব্দ পেয়ে শোয়া থেকে উঠে বসলো মিতুল। তোহাকে দেখে কোনো প্রকার শব্দ করলো না, চুপচাপ শুয়ে পড়লো। মাথা যন্ত্রণা হচ্ছে ভীষণ, ঘটনাগুলো কুড়ে কুড়ে খাচ্ছে। সার্দিসের পর থেকে কেন যেন কিছুই ভালো লাগছে না। যা হচ্ছে সব ভুল হচ্ছে। এইসব অদ্ভুত অনুভূতি শরীরটাকে ঘন্টার মধ্যে নিস্তেজ করে দিয়েছে। মিতুল খালি গায়ে শুয়ে আছে বিছানায়। ঘরের কোনো আলো নেই, শুধুমাত্র একটা জানালা খোলা, সেখান থেকে চিরবির করে আলো ঢুকছে। তোহা এগিয়ে গেল বিছানার দিকে। থমথমে মূর্তির ন্যায় মুখখানি তার হাতে, তাতে নেই কোনো ভালো লাগা বা খারাপ লাগার ছোঁয়া, যেন কোনো অনুভূতিই নেই। নিস্তেজ ভঙ্গিতে খাটে বসলো। মিতুলের পাশে শুয়ে কাত হয়ে তার দিকে ফিরল। পূর্বের ন্যায় পেছন থেকে আলতো হাতে জড়িয়ে ধরল। থমকে গেল মিতুল। কেঁপে উঠল তার হৃৎপিণ্ড। শক্ত হয়ে শুয়ে রইল অন্যদিকে ফিরে। একটা সুন্দর সংসারে স্বাদ যার থাকে তার কপালেই সংসার জোটে না, এই কথার প্রেক্ষিতে মিতুল নীরব রইল। তার নীরবতা পেয়ে তোহা বলে উঠল, আমার কথা ভেবে তোমার হাসি পায় না? কতটা বোকা আমি। নিজের বোন ঠকালো, যার হাতে মরার ভয় না করে পালিয়েছি সেই স্বামী ঠকালো, যাকে বড় ভাইয়ের মতন মনে করতাম সেই দেবরও ঠকালো, যাকে আমি স্বচ্ছ হৃদয়ে ভাই ভাবতাম তার মনে আমার জন্য লালসা ছিল। কতটা বিশ্রী ব্যাপার। গ্রামের মহিলারা না জানি কবে আমার চুলের মুঠি ধরে টেনে বাইরে বের করে দিবে, মুখের উপর থুতু মারবে। চোখ বন্ধ করে নিল মিতুল। ঘুরে তাকালো তোহার দিকে, জড়িয়ে ধরলো দুই হাতে। সান্নিধ্যে স্বামীর বুকে মাথা রাখলো তোহা। হুহু করে কেঁদে উঠল। বলল, তুমি কি আমায় কখনোই ভালোবাসোনি? কিভাবে পারলে এত লোকের সামনে চরিত্রহীন বলতে? নিজের সন্তানকে পর্যন্ত অস্বীকার করেছ, কি করে? মিতুল আরও আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরলো তোহাকে। গমগমে স্বরে বলল, ঘটনা এত দূর তো তুমিই ঘটিয়েছ। বলেছিলাম ভুল করেছি, ক্ষমাও চেয়েছি, একটু সহ্য করে নিলে কি এমন হতো? তোহা মলিন হাসলো, বলল, হ্যাঁ আমারই তো ভুল। স্ত্রীকে জড়িয়ে শুয়ে থাকতে থাকতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ল মিতুল। কিন্তু তোহা ঘুমায়নি। সে তাকিয়ে আছে স্বামীর মুখ পানে। সারাদিন না খেয়ে আছে বাড়ির সবাই। আকস্মিক এমন ঝড়ে এলোমেলো হয়ে গেছে বাড়ির নিয়ম, স্তব্ধ হয়ে গেছে আলেয়া। হয়তো রান্নাও বসেনি এখনো। দুপুর গড়িয়ে বিকেল পড়ছে। তোহা ধীর পায়ে মিতুলকে রেখে বেরিয়ে এলো বাহিরে। রান্নাঘরে পিঁড়িতে বসে আলু কাটছে আলেয়া। চোখে অশ্রুতার। সবসময় কঠোর চিত্তে থাকা শাশুড়ি আজ তার জন্যই কাঁদছেন। ছেলের বউয়ের মধ্যে কার পক্ষ নিবেন এই ভেবে ক্লান্ত। তোহা রান্নাঘরে ঢুকলো। আলেয়া তাকাতেই হেসে ফেলে। চেয়ার টেনে বসে শান্ত কণ্ঠে বললে, রান্না এখনো বসাননি মা? এইদিকে বাড়ির সবাই না খেয়ে আছে। আলেয়া ক্ষুব্ধ চোখে তাকালো, ঝাড়ি মেরে বলল, কে খেলো না এসব ভেবে তোমার কি? সংসার তো হারিয়েছ, সে না হয় হারালাম, তাই বলে আপনারা না খেয়ে থাকবেন? উত্তর দিল না আলেয়া। তোহা উঠোনের দিকে তাকালো। গোটা 20 মোরগ মুরগি ধান খাচ্ছে। এর মধ্যে থেকে সবচেয়ে বড় মুরগিটা চোখ ধা দিয়ে দিচ্ছে। আনমনে বলে উঠল, বড় মোরগটা তো আপনার খুব আদরের, আমি যদি এটা খেতে চাই তাহলে দিবেন? খেতে ইচ্ছে করলে হুট করেই আলেয়া বেগম অবাক চোখে তাকালো। খানিকক্ষণ ভেবে বলল, ইচ্ছে করলে খাও। চোখ দুটো চকচক করে উঠল তোহার। বলল, তাহলে ধরে দিন। আলেয়া উঠে দাঁড়ালো। এক পাশে চাল ছিটিয়ে দিয়ে 2 মিনিটের মধ্যে ধরে ফেললো মোরগটা। তোহার হাতে দিয়ে বলল, রান্না করে দিব? না, আমি রাঁধি। কিছুক্ষণ পর পুনরায় আলেয়াকে ডাকলো তোহা। বলল, মা একটু পোলাও রাঁধি, মোরগটার সাথে ভালো খেতে লাগবে। সায় দিলেন আলে। তোহাকে পোলাও রাঁধতে দিয়ে মোরগটা জবাই করলেন। কেটে ধুয়ে মশলা বেটে তারপর তোহার পাশে দিলেন। মনের মতো করে রাধুক মেয়েটা। আসরের আজান দিচ্ছে মাত্র। এতক্ষণে কয়েকবার হাঁক ছেড়েছে মিতুলের বাবা। আসর গড়িয়ে গেছে অথচ খাবার জোটেনি। স্ত্রীকে দেখে ধমকানোর পর যখন তিনি জানালেন পোলাও রাঁধছে, তখন চুপ হয়ে গেলেন। তারও প্রায় আধ ঘন্টা পর শাশুড়ি ঘরের মাটিতে পাটি বিছিয়ে খাবার বাড়ল তোহা। আলেয়াকে বলল, চলুন মা, কয়দিনই বা আছি, আজ না হয় একসাথেই খাই। আলেয়া অবাক হলেন, কিন্তু কিছু বললেন না। একে একে ডেকে আনলেন সবাইকে। মিতুল, তার বাবা, তামান্না, আলেয়া, সবাইকে দেখলেও শিমুল অনুপস্থিত। তোহা কাউকে খেতে দিল না, অপেক্ষা করতে লাগলো। ক্ষণিকক্ষণ পর শিমুলও এলো। সবাইকে দেখে ভীষণ খুশি হলো তোহা। যত্নের সাথে বেড়ে খাবার দিল। তাদের এক পাশে বসে সেও 2 লোকমা মুখে নিল পোলাও, কিন্তু মাংস আর ছুলো না। আলেয়া অবাক হয়। খেতে খেতে জিজ্ঞেস করলো, তুমি তো মরগটা খেতে চাইছিলাম, এখন কেন খাচ্ছ না? মলিন দৃষ্টিতে শাশুড়ির দিকে তাকায়। বল, শখের কোন জিনিসটা পেয়েছি আমি? এত আশা করে খেতে চাইলাম, অথচ এখন দেখেই গা গোলাচ্ছে। রাতে খাবো, আপনারা খেয়ে নেন। এই বলে চেয়ার ছেড়ে ধীর পায়ে বাহিরে এলো তোহা। ঘরের দরজায় বিশাল একটা তালা ঝুলিয়ে দিল। কথা বলার ফাঁকে সেসব খেয়াল করলো না কেউই। তোহা রান্নাঘরে গেল। কেরোসিনের বড় বোতলটা এনে ধীরে ধীরে বাড়ির চারপাশ এবং চালে ঢাললো। দরজা ধাক্কানোর আওয়াজ পাওয়া যাচ্ছে, সাথে চেঁচামেচিও। তোহা অদ্ভুতভাবে জোরে হেসে উঠল। যন্ত্রণা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। হাতের মশালটা জ্বালিয়ে ঘর জ্বালাতে গিয়েও থেমে গেল। ক্ষোভ নিয়ে ফেলে দিল উঠানে। এগিয়ে গেল দরজার দিকে। কিছু একটা মনে করে আবারও গেল আগুনের কাছে। শক্ত হাতে ছুঁড়ে মারল রান্নাঘরের চালে। এই ঘরের পাশেই তোহার শাশুড়ির ঘর। ফলস্বরূপ আগুনের তাপ এবং ধোঁয়া বেড়ার ফাঁক দিয়ে হুহু করে ঢুকছে। সেই ধোঁয়ায় ঘরের ভেতর ছটপট করতে থাকা মানুষগুলো আরও নেতিয়ে পড়ল। শিমুল বিষের প্রতিক্রিয়া অস্থির হয়ে উঠল। যন্ত্রণাময় শরীর নিয়ে দরজা ভাঙার চেষ্টা চালালেও ব্যর্থ হলো। পরবর্তীতে এগিয়ে গেল জানালার দিকে। একটা শিক ভাঙতেই বাহির থেকে বটি দিয়ে কোপ মারল তোহা। 2 আঙুল কেটে ছিটকে পড়ল বাহিরে। যন্ত্রণায় হাত ছাড়তে ছাড়তে লুটিয়ে পড়ল মাটিতে। সে দৃশ্য দেখে ভয়ে জড়সড় হয়ে বেড়ার এক কোনায় বসে পড়ল তামান্না। চিৎকার
চিৎকার করতে পারছে না, সে গলা দিয়ে রক্ত পড়ছে। আরও 5 মিনিট দরজা ভাঙানোর জন্য ভেতরে সবাই দস্তাদস্তি করলো, কিন্তু পারল না। ভয়ঙ্কর বিষের প্রভাবে শরীর নেতিয়ে পড়ছে। যখন সকলে মাটিতে পড়ে প্রাণটুকু যাওয়ার জন্য অপেক্ষা করছিল, তখন ঘরের তালা খোলে তোহা। ধীর পায়ে এগিয়ে যায় শ্বশুরের দিকে, তার চোখে মুখে দয়া ভিক্ষা চাওয়ার অভিব্যক্তি। হয়তো বলতে চাইছেন তার কী দোষ, মিতুলের শাস্তি সে কেন পাবে, কিন্তু তোহা একটুও গড়ল না। সে তার কাছে গিয়ে বসলো, হিংস্র কণ্ঠে বলল, ভাবছেন আপনাকে কেন বিষ খাওয়ালাম? কারণ আপনি 2টা কুলঙ্গা জন্ম দিয়েছেন। এসব নষ্টামি তো আপনার থেকেই শিখেছে। আগুন ছড়িয়ে গেছে এই ঘরেও, চাল ছেয়েছে ইতিমধ্যে, কিন্তু নড়তে পারছে না কেউই। সবাই শুয়ে আছে অবলীলায়, ড্যাব ড্যাব করে চেয়ে আছে। তোহা মিতুলের কাছে গেল, 2 হাতে তার গাল ছুঁয়ে কপালে চুমু দিল, শান্ত কণ্ঠে বলল, আমি যখন সংসার করতে পারলাম না, তখন তোমাকে অন্য কারোর সাথে কিভাবে সংসার করতে দেই বলো? মিতুল রক্তবমি করে ফেলেছে, হয়তো একটু বেশি মাংস খেয়ে ফেলেছিল। নিবু নিবু চোখে তাকালো দূরে থাকা তামান্নার দিকে। বেড়ায় হেলান দিয়ে শুয়ে আছে সে। হিংস্র হয়ে উঠল তোহা, পা দিয়ে চেপে ধরল তামান্নার মুখ, দুটো লাথি মারল বুকে। হিংস্র কণ্ঠে বলল, আমার স্বামীকে নিয়ে সংসার করার বড্ড স্বাদ ছিল তোর, তাই না? অসভ্য গালি দিয়ে আরও 2টা লাথি মারল মুখের উপর। নিস্তেজ হয়ে পড়ল তামান্না শিমুল তাকিয়ে আছে বিস্ফোরিত চোখে, নড়তেও পারল না। বাঁচার বহু চেষ্টা করলো, তা দেখে তোহা হাসলো, বলল, বিষ তো কম দেয়নি, 2 মিনিটের মধ্যে মরার কথা ছিল, কিন্তু এখনো মরিসনি কেন? আলেয়া বেগম মাংসের পেয়ালার দিকে তাকিয়ে আছে। তোহা তার সামনে গিয়ে খুব কাঁদলো, হাত ধরে বলল, আপনাকে কেন বিষ খাইয়েছি জানেন মা? বেঁচে থাকলে স্বামী সন্তান হারিয়ে অনেক কষ্টে থাকবেন, প্রতিনিয়ত কাঁদবেন, তার থেকে ছেলেদের সাথেই চলে যান। ধোঁয়া মাতব্বর বাড়ি থেকে প্রচুর ধোঁয়া বেরোচ্ছে। আশেপাশে সকলে দেখে স্তম্ভ হয়ে গেল। আগুন লেগেছে। কয়েকজন মিলে গেট ভেঙে উঠোনে এসে বারবার ডাকলেও সাড়া পায়নি। মূল দরজাও তালা দেওয়া, এর মানে ভেতরে কেউ নেই, কিন্তু আগুন প্রতি সেকেন্ডে ছড়িয়ে পড়ছে। আশেপাশে কারেন্টের তার এবং বৈদ্যুতিক খুঁটিও আছে। 2-একটা বাড়িও শুকনো খড়ের গাদাও রয়েছে। একবার আগুন ছড়িয়ে পড়লে ভয়াবহ বিপদ হবে। শেষে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলো। তারা এসে আগুন নিভিয়ে ঘরের তালা ভাঙতে বাধ্য হলো। উপরের চালা এবং বেড়ায় আগুন লাগলেও ভেতরে প্রায় সকল জিনিসই অক্ষত। আর একটু দেরি হলে এসব কিছু পুড়ে কয়লা হয়ে যেত। আগুন নেবানো প্রায় শেষের দিকে। আশেপাশের লোকজন ঘরের ভেতরের অবস্থা দেখার জন্য জনে ঢুকছে। এক পর্যায়ে পৌঁছে গেল আলিয়ার ঘরের সামনে। ভেতরের দৃশ্য দেখে থমকে যায় তারা, হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। ঘরে মাচায় শক্ত একটা খুঁটিতে ঝুলিয়ে আছে 8 মাসের অন্তঃসত্ত্বা তোহা। তার পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে আরও 5টা লাশ, তাদের পাশে মাংস এবং পোলাওয়ের প্লেট। এলাকার লোকজন এমন করুণ দৃশ্য দেখে বাকহারা হয়ে গেছে। তবে সন্দেহের রেশ থেকেই গেল, হয়তো চরিত্রহীন ছেলে বউকে গলায় ফাঁস দিয়ে খুন করে তারপর নিজেরা বিষ খেয়েছে, না হয় সকলকে খাবারের সাথে বিষ মিশিয়ে খাইয়ে নিজেও গলা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ধন্যবাদ। কেমন লেগেছে অবশ্যই জানাবেন।